আচ্ছা, আমরা পাইল ক্যাপ তো হচ্ছে এক ধরনের, বা পাইল আর পাইল এবং পাইল ক্যাপ হচ্ছে এক ধরনের ফাউন্ডেশন, তাই না? আবার এখানের মধ্যে আমাদের কিছু প্রজেক্টে থাকবে ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং, তাই না? একটা কলামের জন্য একটা ফুটিং, এগুলাকে বলে কি শ্যালো ফাউন্ডেশন, তাই না? অগভীর ভিত্তি আর কি। আবার কম্বাইন্ড ফুটিং থাকবে, ম্যাট ফাউন্ডেশন থাকবে। তো এই ধরনের ফাউন্ডেশন গুলাও আমরা যেই এই পাইল ক্যাপ যেটা ড্র করছি, দেখেন এটার সাথে এটা রিলেট কি, আমরা সেম সেম ভাবে আপনাকে ড্র করতে হবে। যা এখানে একটু কপি করি, আমি একটু দেখায় বোঝাই, তারপর আমরা এটা করবো আর কি, ঠিক আছে? আপনারা এটাই প্র্যাকটিস করে আজকে দেখি কে কে পারবেন। সাপোজ এখানে আমাদের একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান, মানে প্ল্যান দেখাইছে। এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে অনেকের ফুটিং আছে, ইন্ডিভিজুয়াল ফুটিং আছে অনেক অনেক অনেকগুলা, অনেক সাইজের। যেমন এই প্রজেক্টে এখানে ফাউন্ডেশন টাইপ, এই যে ফুটিং টাইপ F1 F2 এভাবে করে করে F15 পর্যন্ত কি দেয়া আছে। তার মানে কি 15 টাইপের ফাউন্ডেশন আছে। 15 টাইপ বলতে দেখতে ইয়ে না, কিন্তু তাদের বিভিন্ন ডাইমেনশন গুলা ভিন্ন। এখানে যে ডাইমেনশন গুলা ভিন্ন, যেমন এখানে বলছে ফুটিং সাইজ, লেন্থ এবং ব্রেথ, তাহলে এল এবং বি ডিফারেন্স আছে প্রত্যেকটাতে। প্রত্যেকটা এটা এখানে এখানে মানে এই ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র লেন্থ এবং ব্রেথের। সেজন্য এখানে একটা মাত্র সে কি করছে, একটা মাত্র ড্রয়িং আমরা করছি। তো এখানের মধ্যে এই জন্য কোনো ইনফরমেশন আমরা দিয়ে দিই না যে এখানে কোনটা কত ফিট, এটা কত ফিট। তো এখানে যদি আমরা বলি এদিকে এই যে এখানে দেখানো আছে এল, মানে এখান থেকে এটা এল বুঝবো, তাহলে যে ফুটিং সেই ফুটিং এর এল হবে। এখান থেকে এদিকে বি বলছি, তাহলে এই একটা দিয়ে আমরা কি পুরা ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং যতগুলো একটা প্রজেক্টে সবগুলো আমরা কি ডিফাইন করতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার দরকার হচ্ছে যে কোনো একটা ড্র করলে পারতেছি আমরা। দেন এখন আপনি যদি বলেন যে আমি চাইলে এই এটা কপি করে অন্য প্রজেক্টে ইউজ করতে পারতেছি, এটা একটা কি টেকনিক। অন্য প্রজেক্টে কি জাস্ট কি চেঞ্জ হতে পারে, হয়তো সাইজটা চেঞ্জ হবে আর এখানের থিকনেসটা চেঞ্জ হবে। এখানে দেখেন কিছু জিনিস ইন্ডিকেট করেছে, যে জিনিসটা ইন্ডিকেট করে দেওয়া আছে এটা হচ্ছে ফিক্স, ঠিক আছে? প্রত্যেকটা এর জন্য ফিক্স। এটা যেমন সিসি ওরা এখানে 4.5 ইঞ্চি ইউজ করছে, অনেকে 3 ইঞ্চি ইউজ করতে পারে। তো সেই অনুযায়ী এটা কি চেঞ্জ করতে হতে পারে আর কি। অথবা এখানে আমরা এখানে না দিয়ে এখানে সিসির একটা টি লিখে, সিসির থিকনেস লিখে এখানে লিখে দিতে পারতাম, ঠিক আছে? যেহেতু এগুলো সেম, একটা একটাই থাকে। যেমন এটাতে কি এতক্ষণ কি ভিন্ন দেখাচ্ছে নাকি? আচ্ছা না, এখানে একটা ডিফারেন্স আছে। আমি যখন এটাকে এক্সপ্লোড করছি তখন এটা কত কত দেখাচ্ছে, 4.5 ইঞ্চি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা এখানে ওরা ইন্ডিকেট করছে কত, 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিটা 4.5 ইঞ্চি কেন হইলো, এটা আবার অন্য কথা। অ্যাকচুয়ালি এখানে যখন সে ডাইমেনশনটা দেখাচ্ছে, দেখেন এখান থেকে এখানে ডাইমেনশন, টোটাল ডাইমেনশন দেখাইলে 4.5 ইঞ্চি আছে। তো এটাকে আমি ওইটাকে এক্সপ্লোড করছি, এক্সপ্লোড বা এই জিনিসটাকে এক্সপ্লোড করছি। দেখেন এটাকে কপি করে জাস্ট এখানে আনছি, এখান থেকে এটাকে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করছি। কত দেখাচ্ছে, 4.5 দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা কি ওই যে এক্স, ও কি করছে, এটাকে ড্র করার পরে একটু স্কেল করছিল, কি করছে স্কেল করে বড় করছে। তাহলে যখন কোনো কিছুকে ব্লক করে ফেলবেন, ব্লক করে ফেললে ওই টেক্সটটা কি হয়ে যায় বুঝেন? এই যে সাপোজ এটাকে আমি কন্ট্রোল শিফট সি কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, শিফট কন্ট্রোল শিফট ভি, এগুলো ব্লক হয়ে গেছে, তাই না? ব্লক করে যখন ফেলছে এটা 4.5 ইঞ্চি আছে। এটাকে যদি আমি স্কেল করি, স্কেল কি করছে, ছোট করছে না? তাহলে সাইজটা ছোট হয়ে যাওয়ার কথা ছিল না? সাইজ কি ছোট হয়েছে? সে ড্রয়িংটা স্কেল ছোট হয়েছে, ট্যাগ গুলা পেয়ে গেছে, ট্যাগ গুলা ফিক্স হয়ে যায়। তাহলে ব্লকটা আমরা অনেক সময় একটা জিনিস করতে পারি, আমরা আপনি দেখাবো পরে যে আমরা ক্লায়েন্টকে কখনো বড় করতে চাচ্ছি কোন একটা অবজেক্টকে, যখন টাইটেল ব্লকের সাথে সেট করব বর্ডার স্পেসে, তখন কি করে আমরা কোনো একটা ড্রয়িং আপনি যদি স্কেল করে কি করেন, স্কেল করে বড় অথবা ছোট করতে হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার টেক্সট যে যে ডাইমেনশন গুলো আছে, ডাইমেনশনের মাপটা লেখাটা যাতে কি না হয়, স্কেল সাথে সাথে চেঞ্জ না হয়, তখন আমরা এটাকে কি করে ফেলি, ব্লক করে ফেলি। এখানে সেই টেকনিকটা ইউজ করছে। এখানে আঁকছে 3 ইঞ্চির জন্য, পরে এটাকে স্কেল করে একটু কি করছে, বড় করছে, যাতে ড্রয়িং এর এটার সাথে একটু সেট করার জন্য, ড্রয়িংটা একটু বড় দেখার জন্য। তো বড় দেখানোর জন্য যেহেতু সে স্কেল করছে, তাহলে স্কেল করার আগে এটাকে কি করে ফেলছে, সে ব্লক বানায় ফেলছে। ব্লক বানায় ফেললে আপনার টেক্সট যেভাবে থাকবে সেভাবে থাকবে। এখানে 6 ফিট 6 ইঞ্চি দেখাচ্ছে, আমার এখানে কত দেখাচ্ছে, এটা 6 ফিট 6 ইঞ্চি আছে, তাই না?
6 feet 6 inch 6 feet 6 inch 6 feet 6 inch। তো এটা এটা তাহলে আমরা কি করতে পারি এক্ষেত্রে, যেহেতু বিভিন্ন সাইজ আছে, এখন বিভিন্ন সাইজের কথা আমরা আঁকবো না, যে কোনো একটা সাইজ আঁকবো আর কি, ঠিক আছে। তাহলে আমি যে কোনো একটাকেই ধরে আগাইতে চাই। সাপোজ এইখানে আমরা ধরলাম আমি একটু বড় সাইজের দিচ্ছি, তাহলে ড্রয়িংটা কি হবে, বড় সাইজের একটু বড় সাইজের আসবে, তাই না। সাপোজ আমরা এখান থেকে একটা একই মাপের একটা দিই আর কি, এই যেমন এখানে আছে, যেমন এখানে আবার একটা ব্যাপার আছে দেখেন, লেন্থ এবং ব্রেথ এর একটা ব্যাপার আছে বি, তাই না। তাহলে আমরা সাধারণত এখানে এল এর ক্ষেত্রে আমরা বলি বড়টা, তাই না। তো এই ক্ষেত্রে সে বড়টা বুঝায় নাই, যে কোনো একটা ভ্যালু দেখাইছে, দেখেন এখানে 6 feet 6, 8 feet 2, 9 9, 9 6, আবার 11 রেক্টেঙ্গেল শেপেরও কি হতে পারে, তাই না। সবসময় আমাদের ফুটিং যে স্কয়ার শেপের থাকবে তা তো না, এই যে এরিয়াটা, তাই না, এটা রেক্টেঙ্গুলার শেপেরও আছে, এখানে 8 feet 3 ইঞ্চি আবার 11 feet 3 ইঞ্চি আছে। তার মানে কি লেন্থের দিকে এত হইলে ব্রেথের দিকে কি এত হবে আর কি, ভেরিয়েশন থাকতেই পারে, ঠিক আছে। আমরা যে কোনো একটাকে ড্র করি। সাপোজ আমরা আমরা প্রথমে এল, যেহেতু এল কে আমরা বড় দেখাতে চাই, সেজন্য বড়টা এখানে রাখবো, ছোটটার পাশে আছে এরকম একটা দেখি আর কি। এটা সেম সেম আছে আর কি, 9 ফিট। আর যে কোনো আমাদের এখানে কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। তাহলে আমরা ড্র করতে হলে আমাকে অবশ্যই রেক্টেঙ্গেল, প্রথমে আমরা প্ল্যানটা কিন্তু আমরা এখানে ড্র করব না, নরমালি আমরা প্ল্যানটা ড্র করব হচ্ছে কোথায়, কলাম লেআউটে, কোথায়, কলাম লেআউটে। তারপর আমি যেহেতু কলাম লেআউট এখনো দেখাই না আপনাদের, ওখানে এখনো করি নাই, সেজন্য আমি বাইরে করে দেখাচ্ছি আর কি, বাইরে আলাদা করে রাখতেছি। তাহলে আমরা যদি এটাকে ইন্ডিকেট করি, কোনটাকে, আমি এটা একটু সুবিধার জন্য একটু এক্সপ্লোর করে রাখি, তাহলে কিছু জিনিস আমি ড্রয়িংটা এরকম করতে সুবিধা হবে, এখানে ব্লক হইলে একটু অসুবিধা হচ্ছে আর কি। আচ্ছা, আমরা এদিকেরটাকে এই ভ্যালুটা ধরে নিলাম, সাপোজ আমরা 8 ফিট বাই 8 ফিট একটা আঁকি আর কি, 8 ফিট বাই 10 ফিট আছে। আমরা এখান থেকে 10 ফিট বাই 10, 7 3 9 10, 8 8 8 9, সব তো এদিকে বড়, এদিকে যেগুলা ভ্যালু বি, এটা এদিকে দেখাচ্ছে। এটা এটা কিন্তু লেন্থ কোনটা ব্রেথ কোনটা, এটা এখান দিয়ে আপনি বুঝতে পারবেন না, কেন, কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে যেদিকে লম্বা দেখাচ্ছে, এটা কিন্তু আবার কি থাকবে, আমার আমার ফুটিং লেআউট থাকবে, ওখান থেকে এটা এদিকেও থাকতে পারে, এক্স দিকেও থাকতে পারে, ওয়াই কি রোটেশনেও থাকতে পারে, আবার কোনাকুনিও থাকতে পারে। এটা যেহেতু আমার ফ্লোর প্ল্যানটা আমি নিই না এখানে, জন্য বুঝতে পারতেছি না। এটা ড্রয়িংটা কোনটা আমি একটু দেখি, কোন প্রজেক্ট, এখানে F1 F2, এখানে আমি এটা বলছি যে 8 এদিকে, তারপর এটা 12, তার মানে আমি এই F6টা কোন ওরিয়েন্টেশনে বসবে সেটা পাবো কোথায়, এখানে এই কলাম ফুটিং লেআউট থেকে পাবো। তাহলে এটা আমি ড্র করার সময় এভাবে আঁকলেও ওখানে কোনো ইস্যু না, কারণ এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কলাম লেআউটে চেক করবো, তখন ফুটিংটা কিভাবে আছে, একই ফুটিং এভাবেও থাকতে পারে, আবার F6 এখানে কি সবগুলো ওরা আলাদা আলাদা নাম্বারিং করছে মেবি, তাই না, সবগুলোর জন্য আলাদা আলাদা সাইজ, যেহেতু আলাদা আলাদা নাম্বারিং করছে। এবং আমি এটা বোঝাচ্ছি, এটা যেমন রেক্টেঙ্গেল শেপ আছে না, সাপোজ এই F6টা আবার এখানে এসে যদি এটা এরকমও থাকতে পারতো, যে এদিকে লম্বা এদিকে ছোট, তাই না, সেম এখানে সেম ফুটিং, তাহলে এটার ডিরেকশনটা একটা এদিকেও থাকতে পারতো, এদিক সাইজটা কি আমরা একই ডিফাইন করবো কিভাবে, সাইজ, থিকনেস, রডের পরিমাণ এগুলো সেম সেম থাকতে হবে, তখন ওই ফাউন্ডেশনটাকে আমরা কি একই ক্যাটাগরিতে ফেলবো। আবার একই সাইজের পাইল ফাউন্ডেশন আবার দুইটা আপনাকে ভ্যালু দেখাইতে হতে পারে, সাইজ একই, কিন্তু তার রডের পরিমাণ কি হতে পারে, ভিন্ন হতে পারে, থিকনেসের পরিমাণ ভিন্ন আসতে পারে, ঠিক আছে। তো এই প্রজেক্টে ওরা কি করছে, প্রত্যেকটা পাইলের জন্য যেহেতু কলামের সাইজ, লোড ভিন্ন আসবে, লোড ভিন্ন আসলে কি আসবে, অবশ্যই সাইজও ভিন্ন আসবে, ঠিক আছে। প্রপারলি ডিজাইন করলে এরকমই আসবে, যে প্রত্যেকটা কলামের কিন্তু লোড আলাদা আলাদা, তাহলে যেটাতে যে লোড সেই অনুযায়ী কি এরিয়া আসবে, সেই এরিয়া ওরা বের করছে। এখন এটাকে এইভাবে না দিয়ে এইভাবে দিছে কেন বলেন তো, কারণ হইতে পারে কি, যে আমি যদি এভাবে রাখতাম তাহলে এটা এইদিকে চলে যেত, তার তো এরিয়া নির্দিষ্ট, তাই না, বাইরে চলে যেত, অথবা আমি যদি এটাকে স্কোয়ার শেপে রাখতে চাইতাম, তাও বাউন্ডারির কাছাকাছি চলে আসতো, তাই না, এই জন্য এরিয়াটাকে এইভাবে কি লেনদেন করা হয়েছে আর কি। ওকে, তাহলে আমরা এটাকে প্র্যাকটিস করি যে কোনো একটাই, যে ধরলাম আমি রেক্টেঙ্গেল, যেটা অবশ্য ফুটিং লেয়ারের জন্য ফুটিং লেয়ারে করবেন, এখানে যেহেতু আমি লেয়ার বানাই নাই, লেয়ার তো বানানো হয় না, তাই না, যে কোনো একটা লেয়ার আমরা ড্র করে রাখি, যে ফাউন্ডেশন একটা লেয়ার আছে, যদিও এটা কোন লেয়ারে ওরা উইন্ডো লেয়ারে দিয়ে দিচ্ছে, সমস্যা নাই।
আমি ফাউন্ডেশনের লেয়ারটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা এই কালারটা সুইটেবল না আর কি। ঠিক আছে, তাহলে আমরা রেক্টেঙ্গেল বাইরের অংশটা অবশ্যই আমি রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকতেছি। এখন এটা স্কয়ার শেপ হলে স্কয়ার শেপ আঁকবো, ইয়া হলে আঁকবো। আমি যে কোনো একটা ভ্যালু এখান থেকে নিচ্ছি। আর 8 ফিট আমরা এক্স এর দিকে দিব, আমরা সেমটা রাখি 8 ফিট টু 8 ফিট 2 টাই রাখি। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে 8 ফিট 2 ট্যাব 8 ফিট 2। আমি আগে সেকশনটা ড্র করতেছি। আমরা এই কলাম লেআউট নিয়ে, ফুটিং লেআউট, কলাম লেআউট এর উপর আমি ক্লাস পরে নিব আর কি। ঠিক আছে, আমরা আগে সেকশনগুলো ড্র করে শিখে ফেলব। তারপরে এখন এইখানে একটা জিনিস দেখি কে বুঝতে পারেন, এইখানে আর ভিতরে আরেকটা রেক্টেঙ্গেল সে ড্র করছে এবং এখানে কিছু লাইন দেখা যাচ্ছে। এগুলা কেন দিছে বলেন তো? এগুলা দেখে বুঝবেন। হ্যাঁ, এটা হচ্ছে স্লোপ থাকবে, যে আমাদের ফুটিং এর স্লোপ আছে। ঠিক আছে, ফুটিং এ স্লোপ আছে। ঠিক আছে, স্লোপটা কেন এরকম স্লোপ কেন করে? পাঞ্চিং এর জন্য এখানে একটা জিনিস যাতে ইয়া না হয়, যখন ডিজাইন করে তখন এটা পাঞ্চিং এ যাতে ফেল না করে, ওয়ান ওয়ে শেয়ারে যাতে ফেল না করে, সেই অনুযায়ী থিকনেসটা বের করা হয়, এই টিটা। ঠিক আছে, এবং ওই পাঞ্চিং এর জন্য যে টিটা লাগে সেটা d/2 এরকম একটা আপনারা সূত্র পড়ছেন, d/2 পর্যন্ত দিতে হয় পাঞ্চিং স্ট্রেস। এরপরে আমরা এটাকে স্লোপ করে দিতে পারি। এটাকে সোজা, যদি আমি এরকম সোজা দিয়ে দিতাম তাহলে অসুবিধা ছিল কোনো? হ্যাঁ, তাইলে কংক্রিট কিন্তু অসুবিধা আছে, ইকোনমিক হবে না, কংক্রিট বেশি লাগতেছে, কংক্রিটের খরচ আছে না। হ্যাঁ, এটাকে না দিয়ে আমরা এটাকে কোনাস করি কেন? কারণ এর পরে গিয়ে পাঞ্চিং এর আর ইফেক্ট থাকে না, এরপরে ইফেক্ট হচ্ছে ওয়ান ওয়ে শিয়ার। তাহলে এটা একটা ক্যান্টিলিভারের মতো কাজ করে। এটা যদি আমি উল্টা দিই তাহলে ফুটিংটা অ্যাকচুয়ালি এরকম থাকার কথা, উল্টা দিলে তাহলে এটা ক্যান্টিলিভারের মতো। তাহলে ক্যান্টিলিভারের ক্ষেত্রে যত সাপোর্টের থেকে যত মুক্ত প্রান্তের দিকে যাবেন, মোমেন্টের পরিমাণ কি হয়? কমে কমে একদম জিরো হয়, একদম মুক্ত প্রান্তে জিরো, যেখানে সাপোর্ট থাকবে এখানে সর্বোচ্চ হয়। তাহলে মোমেন্ট যত বাড়বে ডেপথ কি করতে পারবো আমরা? কমাইতে পারি। সেজন্য এই হিসাব করে এখানে এটা উল্টা চিন্তা করতে হয় ফুটিং, এই জন্য এখানে ডেপথ কমাইতে পারি আমরা। এটা হচ্ছে ডিজাইনের কথাবার্তা, এই জন্য স্লোপ। এখন কেউ যদি বলে যে না আমি এটাকে এভাবেই দিয়ে দিব, তাও দিতে পারে, কিন্তু যারা প্রপারলি ডিজাইনার তারা এগুলা কি হিসাব করে কতটুকু পর্যন্ত পাঞ্চিং স্ট্রেস আছে তার থেকে একটু বেশি পর্যন্ত পাঞ্চিং এ যাতে ফেল না করে ওটা দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে কি স্লোপ করা হয়, কংক্রিটের পরিমাণ যাতে ভলিউম কমে আসে ইকোনমিক হওয়ার জন্য। ওকে, তো এই যে স্লোপ যদি হয়, এই যেতে স্লোপ পোরশনটা আছে, এই স্লোপ পোরশনটা বোঝানোর জন্য প্ল্যানে এই অংশটা দেওয়া হয়েছে। তার মানে কি এটা চারপাশ থেকে এরকম করে স্লোপ করে থাকে, তাই না? আমার যেহেতু অনলাইন ইয়া নাই, আমি 2 ডিমেনশনালে বোঝাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে এটা যদি এরকম থাকতো, সাপোজ এটা একদম সোজা স্ট্রেট আছে, কোনো স্লোপ নাই, তখন তখন কি করতাম? তখন কি এরকম এটা থাকতো, তখন আমার এই অংশগুলো থাকতো না, স্ট্রেট, তখন এই অংশটা থাকতো না। জাস্ট আমার কি উপর থেকে দেখলে কলামটা দেখা যাবে আর ফুটিং এর থেকে চারপাশের অংশটা দেখা যাবে। ক্লিয়ার? তো এই কারণে আমরা যেহেতু এখানে স্লোপের অংশটা করব, তাহলে স্লোপের অংশটা আমরা কিভাবে অ্যাকচুয়ালি করি? এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে আমার এখানে দুইটা লাইন দেখা যাচ্ছে, আমি এটা এখানে বুঝাইছিলাম মেবি আপনাদের। এখানে দুইটা লাইন কেন দিয়েছিলাম মনে আছে তো? একটা হচ্ছে গ্রেড বিম এর উপরের অংশ কলামের, আরেকটা হচ্ছে গ্রেড বিম এর অংশটা, সেজন্য আমরা দুইটা দেখাইছি। ঠিক আছে, আমি এখান থেকে কপি করে ওখানে বসাই আর ড্র না করে আর কি। আপনাদের থাকলে আপনারা ড্র ওখানে ফুটিংটাতে বসাই দেন আর কি। ঠিক আছে, এটা আচ্ছা, আমরা তাহলে এই অংশটা আমরা দুইটা অংশ এভাবে ড্র করে নিতে হবে। বাইরে একটা হচ্ছে ফুটিং আর দুইটা অংশ হচ্ছে কি কলাম। এরপরে এই যে কলামের যখন আমরা আউটারটা পাবো, এটা হচ্ছে গ্রেড বিমের যে অংশটা নিচের অংশটা আছে, এটার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে নির্দিষ্ট দূরত্বটা কত? যেহেতু এখানে সবগুলা ফুটিং এর জন্য আমি একটাই দেখাচ্ছি, তাহলে আমি যেটাকে টার্গেট করছি সেটাকে কি করতে হবে ওখানে দেখাবো। ঠিক আছে, তারপর এখানে দেওয়া আছে কত? টিটা দেওয়া আছে কত? 16 ইঞ্চি। টিটা এই যে এখানে টি বলতে বোঝাচ্ছে কি যে গ্রেড বিম এর নিচে যে কলামের অংশ আছে এখান থেকে কতটুকু পর্যন্ত আমার এটা স্ট্রেট থাকবে। ঠিক আছে, এটাই এই টি। তাহলে এটা আমি যেটা আঁকতেছি সেটাতে 16 আছে, আমি এটাকে অফসেট করে দিব ও এন্টার, কোনটাকে? এটাকে 16 এন্টার, এটাকে দিয়ে বাইরের দিকে দিয়ে দিলাম। ওকে,
দিয়ে আমি ম্যাচ করে দিচ্ছি, ম্যাচ প্রপার্টিস এ ক্লিক করে এটার সাথে এটাকে ম্যাচ করে দিলাম। ঠিক আছে, যেহেতু আমি অফসেট করছি কাকে, কলামের অংশটাকে, তাহলে কলামের অংশটা যেহেতু আমি যেহেতু এটা কলামের অংশ, এটা হচ্ছে ফুটিং এর অংশ, সেজন্য ফুটিং এর সাথে ম্যাচ করে দিচ্ছি আগে। ঠিক আছে, ম্যাচ ম্যাচ প্রপার্টিস তো আমরা দেখছি নাকি, প্রপার্টিস ম্যাচ করে দেওয়া, এমএ, এটা শর্টকাট এমএ, তাই না? এমএ লিখে এন্টার করলেও আগে করতে হয় যার সাথে ম্যাচ করতে চান তাকে সিলেক্ট করতে হয়, তারপর যাকে ম্যাচ করতে চান তাকে সিলেক্ট করতে হয়, তাই না? দিলে সে ম্যাচ হয়ে যাবে, একই ধরনের প্রপার্টিস, একই ধরনের সবকিছু সে অ্যাকসেপ্ট করবে। ওকে, তারপরে এই যে এখন এইটা করার পরে আমরা এই চারটা কোনাকুনি লাইনগুলো দিয়ে দিই, লাইন কমান্ড। হ্যাঁ, অফসেট এখান থেকে 16 ইঞ্চি দিচ্ছি আমি, যেহেতু এটাকে টার্গেট করে বলছি আমরা 8 ফিট 2 ইঞ্চি, 8 ফিট 2 ইঞ্চি এটাকে দিয়ে আগাচ্ছি আর কি। ঠিক আছে, আমি এই ইনফরমেশনটা দিয়ে আঁকতেছি। আপনি যদি আরেকটু বড় আঁকতে চান আরেকটু বড় সাইজে রাখবেন। ঠিক আছে, যেহেতু একটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি, এখানে কোনটা আঁকতেছেন এটা কোনো ইস্যু না। কোনটা ভিতরে, কোনটা? এই দুটা হচ্ছে কলামের, আর এই দুটা হচ্ছে ফুটিং এর। দুটো তো একটাও আমরা কাটবো না, এগুলো তো থাকবে। আমরা এখানেও রাখছি না, ফাইল ক্যাপেও রাখছিলাম না দুইটা লাইন কলামের। লাইন কমান্ড নিয়ে এই কোণা থেকে এই কর্নার থেকে এই কর্নারে দিব, এরপর এন্টার চাপলাম, আবার এন্টার দিলাম, এখান থেকে এখানে একটা লাইন এন্টার দিলাম, এখান থেকে এই কোণা থেকে এই কোণে একটা লাইন এন্টার দিলাম, এই কোণা থেকে এই কোণে একটা লাইন। এটা হচ্ছে স্লোপ ফুটিং যদি হয় এভাবে আমরা রিপ্রেজেন্ট করব, যাতে আমার এটা বোঝা যায়। ওকে, সেম জিনিস চাইলে আমরা এখানেও করতে পারবো, যে এখান থেকে বোঝা যাচ্ছে না, ফাউন্ডেশন লেয়ার থেকে এটা বোঝা যাচ্ছে না যেটা স্লো ফুটিং, তাই না? সেম কাজ আমরা এখানেও করবো, আর আমি এটা দেখাবো পরে যখন এই কাজটা করবো। ঠিক আছে, মানে সেম কাজ বলতে এই যে এইভাবে আমি ওখানে এই ফুটিং গুলা আমি এইভাবে আঁকবো ওখানে, তাহলে আমরা ফুটিং লেআউট থেকে যাতে বুঝতে পারি যে আমার এটা কি আছে, স্লো ফুটিং হবে। এরপর এখানে আমরা এগুলো তো আঁকতে পারবেন, যে রড গুলা দুইটা লাইন, এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম, যে আপনার যে আউটার ফেস থাকবে এখান থেকে যদি আমি ও এন্টার করে 3 এন্টার করে ভিতরের দিকে একটা দিয়ে দিই, এটা হচ্ছে আমার কাভারিং, তাই না? মানে 3 ইঞ্চি কাভারিং, এই যে রডের জন্য আর কি। এই যে রড গুলা কি মিনিমাম এখান থেকে 3 ইঞ্চি ভিতরে থাকবে। তো এটা আমরা এখানেও দেখাইছি, আমি ফুটিং এর এই জায়গায় দেখাইছিলাম যে 3 ইঞ্চি ভিতরে রাখতে হবে যেটা, তাই না? তো এটা একে আমি চাইলে এখানে রড গুলা দেখা দিব আর কি। রডের জন্য যদি লেয়ার থাকে রডের লেয়ার মেনটেন করবেন, যেমন আমার যে রডের লেয়ার আছে, রডে আসলাম, এখানে লাইন নিয়ে আমি যে কোনো আমার কি আছে, আমার নিয়ারেস্ট অন আছে, তাই না? এখান থেকে যেহেতু 3 ইঞ্চি, এখান থেকে এখানে সোজা পারপেন্ডিকুলার ক্লিক করব, আরেকটা ক্লিক করব এই পাশ থেকে একদম এই পাশে। তো চাইলে আমি 3 ইঞ্চি যেটা দিছি এটা ডিলিট করে দিতে পারি। এইগুলো হচ্ছে প্ল্যান ভিউতে, এই যে প্ল্যান ভিউতে যে আমি রডটা দেখাচ্ছি, এই যে রডগুলা, ঠিক আছে? প্ল্যান ভিউতে রডগুলা যেগুলো দেখাচ্ছে এই রডটা দেখাইলাম আর কি। ঠিক আছে, তো এটা আমি গত ক্লাসে বলছিলাম একটা দিয়ে আপনি দেখা দিতে পারেন, পাশাপাশি দুইটাও দিতে পারেন। ঠিক আছে, এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে যে প্রজেক্টে কাজ করছে সে এটা একটু চেঞ্জ করছে, এটা হচ্ছে অল্টারনেট করে এখানে এত ইঞ্চি কম ইউজ করছে, একটা একদম আউট পর্যন্ত আসতে এটা একটু কম ইউজ করছে, এটা খুব কম প্রেফার করে আর কি। ঠিক আছে, আমরা ওটাতে যাচ্ছি না, পুরাটা যাতে আমার সেম থাকে দেখা দিতে পারি ভাবে দুইটা রড। তো আর যদি আপনি দুইটা রড দেখাতে চান, এখানে কিন্তু এক লেয়ার ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং এ যে রেইনফোর্সমেন্ট হবে এটা কয় লেয়ার হবে, শুধু বটম লেয়ারে বোথ ডিরেকশনে হবে, বটম লেয়ার দুই ডিরেকশনে রডটা হবে, সেজন্য আমি এখানে রডটা আঁকছি, একটা এই ডিরেকশনে একটা এই ডিরেকশনে। ঠিক আছে, তো
তো কেউ যদি বলেন যে আমি এখানে দুইটা দেখাতে চাই, আপনি দুইটা দেখাতে পারেন, অফসেট করে দিবেন আর কি। আমি এখানে 4 ইঞ্চিতে দিয়ে আরেকটা অফসেট দেখা দিচ্ছি, ঠিক আছে। এইটাও আবার দেখাতে পারে যে দুইটা রড আমার থাকলো, ঠিক আছে। এরপরে আমরা ফাইল টাইপ যেভাবে করছি সেভাবে রেফারেন্স দিব, তাই না? রেফারেন্সের জন্য কোন কমান্ড ইউজ করছিলাম? রেফারেন্স লাইন, হ্যাঁ, এক্সএল, তাই না? এক্সএল লিখে এন্টার করব, ভার্টিক্যাল নিব, ভার্টিক্যাল নিয়ে এই যে এই পয়েন্টারটা, এই সেম প্রসেস, এখানে কোনো এক্সট্রা কিছু নাই। এখানে এই পয়েন্টারটা, এই যে আমার স্লোপ যেখানে হচ্ছে ফুটিং এর, এই পয়েন্টারটা স্লোপ এখানে একটা হচ্ছে, এখানে একটা দিব। ওকে, আমি কলামের অংশটা পরে রাখতেছি, আগে ফুটিংটা আগে ফেলে, ঠিক আছে। আমি ফুটিং এর এই যে জায়গাগুলোতে এখানে একটা দিছি, এখানে একটা দিছি, তারপর এই যে স্লোপ যেখানে হবে সেই স্লোপে একটা ক্লিক করছি, এখানে একটা, এই স্লোপটা আমি এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। এই স্লোপটা এখানে ক্লিক করলে আমি স্লোপটা পাবো, ঠিক আছে। জন্য আমি রেফারেন্সটা নিয়ে নিব, ঠিক আছে না? এরপর আমি এখান থেকে যে কোনো একটা লাইন ড্র করবো এখান থেকে, তারপর আস্তে আস্তে কি অফসেট করে করে বাকি রেফারেন্স গুলো নিব। তাহলে আমরা লাইন কমান্ড নিলাম। আমি অবশ্যই এখানে রডের লেয়ারে তো থাকবো না, ফুটিং যেহেতু রাখতেছি ফুটিং এর লেয়ারে থাকতে হবে, তাই না? আপনাদের এখানে লেয়ার মেনটেন করার দরকার নেই, কিন্তু বড় কাজ করার সময় অবশ্যই লেয়ার মেনটেন করে করবেন। ফাউন্ডেশন দিয়েছিলাম, তাই না? ফাউন্ডেশন, ওকে। তাহলে লাইন নিলাম, অবশ্যই আমি নিয়ারেস্ট অন রাখছি, এখানে দেখেন আমার নিয়ারেস্ট অন আছে। তাহলে নিয়ারেস্ট অন থাকলে আমি যে কোনো লোকেশনে আমি লাইনটা ড্র করতে পারি। আমি একটু উপরে করে এখানে একটা ক্লিক করলাম, স্ট্রেট এসে পারপেন্ডিকুলার এখানে একটা ক্লিক করলাম। এটা হচ্ছে রেফারেন্স নিলাম যে আমার এই লাইনটাই ধরে নিলাম, সাপোজ ফুটিং এর নিচের লাইনটা, ওকে। এখন এখান থেকে আমার এই যে দূরত্ব, এটা কত দিব, এটা একটা ফ্যাক্ট আছে, তাই না? এটা যেহেতু সব ফাউন্ডেশনের জন্য আমি দিচ্ছি, আমি যেটা আঁকতেছি সেটাই দিচ্ছি এখানে। তাহলে এটার জন্য কত দেয়া আছে? যে টিটা, আচ্ছা আচ্ছা টি, এখানে একটা ব্যাপার আছে, এই টি আর এই টি কিন্তু সেম, তাই না? তার মানে কি এখানে এই যে এই টিটা আর এই টিটা সেম, ওরা ওইভাবে ইয়েটা করছে। এটা ভেরিয়েশনও থাকতে পারে, অনেক সময় দেখবেন এটাকে আলাদা লিখতে পারে, যে এটা হয়তো এ, এখানে টি, এখানে এস এভাবে থাকতে পারে। মানে এটা আর এটা যে সেম হবে সেটাও না, এটা পাঞ্চিং এর স্ট্রেসের হিসাব করে d/2, মানে এটা নরমালি আমরা যে থিকনেসটা আছে তার d/2 হিসাব করে, তাই না? তো d/2 হলে কি টি তো হয় না, টি এর অর্ধেক। তো এখানে টি এর অর্ধেক হচ্ছে পাঞ্চিং এর স্ট্রেস, এর থেকে আরো এক্সট্রা অর্ধেক বেশি রাখছে। তার মানে এটা এই টি সমান না, এটা হচ্ছে টোটাল ডেপথ যেটা আছে সেটার সাথে রেসপেক্টে করতে হয়, ঠিক আছে, সেটা রেসপেক্টে রাখতে হয়। তো এটা যেহেতু ডিজাইনার অন্য কথাবার্তা, সে এখানে হয়তো টিটা রাখছে, যেটা অ্যাকচুয়ালি আসার কথা সেটাই এখানে দিয়েছে, ঠিক আছে। তো এই কারণে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে এটা আর এটা ভেরিয়েশন থাকতেই পারে, ডিফারেন্স থাকতেও পারে, ঠিক আছে। তো এখানে তারা একই রাখছে, আমি সেটাই করি আর কি। তাহলে এখানে আমার এখান থেকে দেখেন এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 16 ইঞ্চি, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে এসটা কত? এস দিছে হচ্ছে 5, তাই না? তাহলে টোটাল থিকনেস হচ্ছে কত? 21। আমি এই যে যেটা লাইনগুলো আসছে এটাকে অফসেট করব, ও এন্টার, প্রথমে হচ্ছে 16, আচ্ছা আমার থ্রোকে অ্যাক্টিভ করতে পারি, তাই না? ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে প্রথমে দিলাম 16, এরপর দিলাম 5, ঠিক আছে। আমরা দুইটা রেফারেন্স রাখলাম, একটা হচ্ছে এই পয়েন্ট আর একটা হচ্ছে এই পয়েন্ট, ঠিক আছে। আমি এটা আঁকার পিছনে কারণ হচ্ছে কি আমি এখান থেকে এই যার লাইনটা আঁকতে পারি। ঠিক আছে, তাহলে আমি উপরের দিকে গেছি, এখান থেকে 16 ইঞ্চি গেছে, এরপর উপর থেকে এদিকে 5 ইঞ্চি অফসেট দিছি, এটা এই মাপ থেকে আসছি, এখানে যে মাপটা আছে। এরপর কি করব, যেখানে স্লোপ হবে সেখানে আমি স্লোপটা এঁকে দিব। স্লোপ হবে কোত্থেকে? এই পয়েন্ট থেকে সোজা এই পয়েন্টে, তাই না? এরপর এদিকে স্লোপ হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে,
আমি এখন এটাকে ডিলিট করে দিতে পারি, এটা আমার কাজ নাই। আর এখানে আমি এই অংশটাকে ট্রিম করে দিতে পারি, টিআর এন্টার, এই অংশটাকে ট্রিম করে দিব, এই অংশটাকে ট্রিম করে দিব। ঠিক আছে, হ্যাঁ কোনটা? এই যে এখানে আমরা এটাই করছি, কি করছি প্রথমে এতটুকু করছেন অফসেট, দুইটা অফসেট, প্রথম একটা লাইন আঁকছেন, আঁকার পর আমি 16 ইঞ্চিতে অফসেট করছি, এরপর 5 ইঞ্চিতে অফসেট করছি। 16 আর 5 পাইছি এইটা থেকে, যে এখানে টি হচ্ছে 16 আর 5 হচ্ছে এস, এই যে এটা এখানের ভ্যালুটা, এখান থেকে এটা হচ্ছে 16, আর এখান থেকে এই যে স্লোপের উপরে এসে এই যে লাইনটা যেটা হবে সেটা 5 ইঞ্চি উপরে আছে, সেজন্য আমি দুইটা অফসেট করছি ওই যে লাইনটা আঁকছি সেটাকে। ঠিক আছে, তাহলে এটাকে 16 অফসেট, এরপরে কি হচ্ছে কি এইখান থেকে এখানে লাইন টেনে দিছি। ঠিক আছে, লাইন কমান্ড নিয়ে এই আমি এই জন্য রেফারেন্স কিন্তু চারটা নিয়েছি, প্রথমে একটা নিয়েছি আউটে, আর তারপরে স্লোপের রেফারেন্সটাও নিয়েছি, যাতে এখানে স্লোপটা আঁকতে পারি। এই যে পয়েন্ট থেকে এই পয়েন্টে এন্টার দিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, ওকে। এরপরে এই অংশটা তো থাকবে না আমার, এটা ট্রিম করে দিছি, এই উপরের অংশটা, এই অংশটা ট্রিম করছি, আর এটা আমার লাগতেছে না, এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি রেফারেন্সের কাজ। এখানে এখন আমার এই দুইটা লাইন আর লাগতেছে না, ডিলিট করে দিলাম। এরপর এখানে আমার এই জিনিসটা লাগবে, সেজন্য আমি এই জায়গায় ট্রিম করতেছি, ডিলিট না করে ট্রিম করতেছি। ঠিক আছে, আর এইগুলা যেহেতু আমার রড লেয়ারে কেবলস, আমি ম্যাচ করে দিচ্ছি একটু, এটার সাথে এটা ম্যাচ করে দিলাম, ম্যাচ করে দিলাম। ফুটিং, তার মানে ফুটিং এর অংশটা আমার রেডি হয়ে গেছে আর কি। ঠিক আছে, কি ট্রিম তো ট্রিমই, ট্রিম যে অংশটা ট্রিম করতে হবে সেটা ট্রিম করে না। এখানে এই যে ফাইল ক্যাপের জন্য আমি যেভাবে করছিলাম সেম, এখান থেকে এখানে কাভারিং কত ইঞ্চি বলছে, 3 ইঞ্চি সাধারণত আমার কাভারিং থাকে প্রথমে, তাই না? তাহলে 3 ইঞ্চি নিচে এটাকে অফসেট করব, আর এদিকে 3 ইঞ্চি নিচে অফসেট করব, কেন? সিসির জন্য, তাই না? এই লাইনটাকে, এই যে লাইন যেটা আসছে এটাকে, তাহলে ও এন্টার 3 এন্টার করে আমি প্রথমটা এখানে অফসেট করলাম, এর উপরের দিকে, পরেরটা অফসেট করলাম নিচের দিকে। ওকে, এরপর এইগুলাকে এক্সটেন্ড করে দিতে পারি, এক্সটেন্ড করে দিলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, নিচেরটা হচ্ছে সিসির জন্য, আর এর উপরেরটা হচ্ছে আমার যে বটম লেয়ারের রডটা থাকবে, সেই বটম লেয়ারের রডটার জন্য। ঠিক আছে, কোন এখানে দুইটা রড আছে, বোথ ওয়ে আছে না? হ্যাঁ, বোথ ওয়ে রড আছে, কোন রডটা নিচে বসবে, কোন রডটা উপরে বসবে বলেন তো? এই যে যেমন এই কন্ডিশন, কন্ডিশন এটাতে আছে 9 ফিট বাই 8 ফিট, এটা না, যেটা আছে ভেরিয়েশন আছে, যেখানে সাইজ ভেরিয়েশন আছে। সাপোজ এখানে আমি ধরলাম যে, এখানে ধরলাম কলাম, এখানে আবার কলামের একটা ফ্যাক্ট আছে, তাই না? কলাম, এই কলামটা কিভাবে আছে সেটার একটা ফ্যাক্ট আছে। তাহলে এখানে সাপোজ ধরলাম 8 ফিট 2 ইঞ্চি, আর এদিকে ধরলাম 10 ফিট। ঠিক আছে, তাহলে লম্বা কোন দিকে? এদিকে লম্বা। ঠিক আছে, আবার এদিকে সাপোজ ধরলাম এটা 1 ফিট, আর কলামটা আছে এদিকে 2 ফিট। ঠিক আছে, এখন বলেন যে কোন রডটা, এখন এই যে দুইটা, এই দিকের রডটা নিচে বসবে নাকি এদিকে রডটা নিচে বসবে? হুম, কেন 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 লং ডিরেকশন? কিসের লং ডিরেকশন বলেন তো? এটা কিসের লং ডিরেকশন? হুম, আবার লং ডিরেকশনেরটা নিচেই কেন বসবে? কারণ কি? এই জন্য কোন স্যারে শিখাইছে প্লেন লেভেলের নিচে হলে যে লং ডিরেকশন নিচে বসবে? কোন স্যার, কোন স্যারে শিখাইছে বলতেছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে, আমি বলছি যে এই জিনিসটা কিন্তু একটা ক্যান্টিলিভার পোর্শন, তাই না? সাপোজ এটাকে যদি, এই অংশটাকে যদি আমি ড্র করি, তাহলে এটাকে কলাম এভাবে আছে, উল্টা করে ড্র করলে এভাবে ক্যান্টিলিভার হচ্ছে। ঠিক আছে, আবার আমি যদি এই পাশেরটাকে ড্র করি, এটা একটা ক্যান্টিলিভারের মতো হচ্ছে।
এখন কোনটাতে আমি দুইটা কিন্তু দুই সাইজে রাখছি। সাপোজ এখানে একদিকে বললাম এখান থেকে এখানের দূরত্বটা আছে 4 ফিট, আর এটার ক্ষেত্রে হয়ে গেছে এখান থেকে এখানে 5 ফিট। তাহলে মোমেন্ট কোনটাতে বেশি আসবে? যেহেতু এখানে এখানে সয়েল প্রেসার তো একই থাকবে, তাই না? সয়েল প্রেসার একই, সব দুইটার উপর প্রেসার একই থাকবে, সয়েল প্রেসার। তাহলে কন্টিনিউ।
আমি অলরেডি কলামের অংশটা পাইছি, তাহলে এখানে রড, এই যে কলামের রড গুলা দিব, তাই না? এখান থেকে আমার কাভারিং অনুযায়ী আমরা এখানে অফসেট করে দিব। সাধারণত কাভারিং এখানে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি, এখানে কিন্তু 2.5 ইঞ্চি আছে, তাই না? এই প্রজেক্টে ওরা 2.5 ইঞ্চি সোর্স, আমরা এখানে 2.5 ইঞ্চি। এটা শাটারিং দিয়ে করে 2.5 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায়, অনেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি রাখে। তো সেটা যে প্রজেক্টে যেভাবে আছে সেভাবেই করতে হবে। এখানে যেহেতু 2.5 ইঞ্চি আছে, আমি অফসেট করতেছি 2.5 ইঞ্চি, 2.5 এন্টার করে এটাকে ভিতরের দিকে অফসেট করলাম, এটা থেকে ভিতরের দিকে অফসেট করলাম। ওকে, এটা রডের অংশটা। তাহলে এগুলা যেহেতু রড, অবশ্যই আমি রডের লেয়ারে পাঠিয়ে দিব, এদেরকে রডের লেয়ারে দিয়ে দিলাম। ওকে, আর ফুটিং এর এই অংশটা ভিতরের দিকে ঢুকবে না, তাই না? এখন ফুটিং এর এই অংশ লাইন তো কলামের ভিতরে ঢুকবে না, আবার কলামের এই লাইন ফুটিং এর মধ্যে ঢুকবে না। তাহলে আমরা এটাকে ট্রিম করে দিব, টিআর এন্টার। এই যে অংশগুলা ট্রিম করে দিচ্ছি, এই অংশটা ট্রিম করে দিলাম, এই অংশটা ট্রিম করলাম, কলামের এই অংশটা ট্রিম, এই অংশটা ট্রিম করে বাকি যেটা থেকে গেছে এটাকে ডিলিট করে দিচ্ছি। এই দুটা রড গুলা কিন্তু নিচে পর্যন্ত আসবে, আমি সেজন্য রড গুলা রাখছি। ঠিক আছে, কলাম এদিকে ফুটিং এর অংশটা, কলামের ভিতরে যে লাইন গুলা ঢুকছে এগুলাকে ডিলিট করে দিচ্ছি, আর এদিকে কলামের যে লাইনটা ফুটিং এর মধ্যে ঢুকছে সেটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তাহলে এই যে রড, কলামের রড কোথায় আসবে? কলামের রড হচ্ছে ফুটিং এর এই যে টপ যে রডটা আছে সেটার উপরে থাকে, তাই না? তাহলে আমরা কি করব, এই দুইটাকে সিলেক্ট করে শিফট চেপে এটাকে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তাই না? কি করছি আবার দেখাচ্ছি, দুইটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এই গ্রিপ পয়েন্টটা একটা ক্লিক করলাম, রেড হচ্ছে, এই গ্রিপ পয়েন্টটা একটা ক্লিক করলাম, রেড হচ্ছে। এরপর শিফট ছেড়ে দিব, এরপর এই পয়েন্টে একটা ক্লিক করে এদেরকে সরাসরি আমি এইটার সাপেক্ষে এই যে ট্র্যাক করতেছে এই বরাবর এনে ট্র্যাক যখন করব, এখানে একটা প্রবলেম হতে পারে যদি নিয়ারেস্ট অন থাকে। তা আমি এই ট্র্যাক করে গ্রিন লাইন আসছে, তারপর ক্লিক করলাম, তাহলে একসাথে দুইটা লাইন ওই পয়েন্টে চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে একটা টেকনিক আর কি। নর্মালি আমরা কি করতাম, আমি নাইলে এটা এভাবে করতাম যে লাইন আঁকতাম, লাইন নিয়ে এই পয়েন্ট থেকে ট্র্যাক করে এখানে আসতাম। ঠিক আছে, নিয়ারেস্ট অফ করে দিই। আমি দুইটা প্রসেসই দেখায় রাখতেছি। এই পয়েন্ট থেকে ট্র্যাক করে সরাসরি এটা কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে ট্র্যাক করে এখানে আসতাম, ক্লিক করতাম, এরপর এখানে কলামের যে ডেভেলপমেন্ট লেন্থ এটা দেওয়া আছে 18 ইঞ্চি, 18 লিখে এন্টার করতাম। এরপর এখানে শেষ করলে হয়, অনেকে কি করে এটাকে ওই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সামান্য দেখায় রাখছে ওরা, এরকম করে। ঠিক আছে, আমিও দেখায় যে 4 ইঞ্চি ট্যাব 30। ঠিক আছে, দিলাম। এরপর এটাকে সিলেক্ট করে এখান থেকে এখানে ক্লিক করে দিলাম। একটু দেখি কারো মাথায় আসে কিনা। আমি যদি এখন এই দুইটা লাইন একটু এদিকে খেয়াল করেন সবাই, এদিকে বলতেছে, এদিকে দেখেন, এটা লাইন একটা রাখছি, এদিকে দিলাম। ঠিক আছে, সেম লাইন আমি এদিকে না এঁকে এটাকে এদিকে মিরর করতে যাচ্ছি, তাহলে মিরর পয়েন্ট পাইতে হবে কোথায়? এই দুইটা লাইনের মাঝখানে, তাই না? তাহলে কিভাবে পাবো বলেন? আমি আগে মিরর কমান্ডে ঢুকলাম, এমআই লিখে এন্টার করলাম। যদি আপনি ড্র করাটা ইজি, তারপর আমি মিরর কমান্ডের এই অংশটা দেখতে এন্টার করলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, লাইন অবজেক্ট সিলেক্ট করতে এন্টার দিলাম। তারপর এখন বেস পয়েন্ট দিতে হবে এই দুইটা লাইনের মাঝখানের পয়েন্টটা। কিভাবে দিব? মানে মিড বিটুইন টু পয়েন্টস আমরা এখানে ইয়া করবো। তাহলে মিড বিটুইন টু পয়েন্টস এর জন্য আমরা করতে পারি একটা হচ্ছে শিফট চেপে রাইট ক্লিক করলে মিড বিটুইন টু পয়েন্টস আছে, তাই না? মিড বিটুইন টু পয়েন্টস অথবা এমটিপি দিলে মিড বিটুইন টু পয়েন্টস। তারপর একটা পয়েন্ট হচ্ছে এখানে, আরেকটা এখান থেকে সোজা ট্র্যাক করে আমি এখানে ক্লিক করবো, তাই না? তাহলে আমি মিড পয়েন্টটা পাচ্ছি। ওকে, এরপর অর্থমোড অন থাকতে হবে, এরপর এখানে ক্লিক করলে ইরেজ সোর্স অফ নো, মানে এভাবে করতে পারি আর কি। লাইন আঁকাটা সহজ যদিও, তারপরে এই জিনিসগুলো একটু মাঝে মাঝে মাথায় রাখা ভালো আর কি। ঠিক আছে, তাহলে আমি এভাবে মিরর করে দিলাম, আমি ম্যাচ করে দিলাম এটার সাথে, এটা ম্যাচ করে দিলাম, এটা ম্যাচ করে দিলাম, ম্যাচ। কিসের? কোন রডের সাইজ? এটা 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 আমি জাস্ট এইদিকে 4 ইঞ্চি দিয়ে 30 ডিগ্রি দিচ্ছি আর কি। এটা 18 ইঞ্চি। এটা সাধারণত সবাই কম দেয় না, এটা আমি জাস্ট এখানে যেভাবে আছে সেভাবে দেখাচ্ছি আর কি। ঠিক আছে,
এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট, অলরেডি আমি ব্যান করছি, এটাই ডেভেলপমেন্ট আছে। লাইন তো এখান থেকে শুরু করছি, তাই না? এই লাইন এখান থেকে এদিকে আসছে 18 ইঞ্চি প্রথমে, ঠিক আছে না? এরপরে লাইনটা আমার এদিকে যাবে। এই তো এখানে লাইন আঁকার জন্য আমার কি লাগে? লেন্থ এবং অ্যাঙ্গেল লাগে। তাহলে লেন্থে 4 দিছি, এরপর অ্যাঙ্গেল আসলে কি করতে হবে? ট্যাব বাটন চাপতে হবে। ট্যাব দিলাম, এরপর 30 দিলাম, এন্টার দিলাম। আমি কলামের যে ডাইগুলা এগুলা দেখাতে যাচ্ছি, তাহলে এগুলা দেখানোর জন্য কি করছিলাম, এখানে লাইন আঁকবো আমি। কারেন্ট লেয়ার করে দিই, রডের লেয়ারকে লাইন এঁকে এখান থেকে সামান্য আমরা S/2 বলছিলাম, তাই না? আমি সামান্য একটু উপরে এসে ক্লিক করে এখানে পারপেন্ডিকুলার একটা লাইন দিলাম। ওকে, তাহলে এখানে এই যে এটার স্পেসিং কত হবে সেটা কলামের এখান থেকে আসে, তাই না? এখানে তো আর থাকবে না। তার মানে কি তাই এখানে কিন্তু এটা দেখানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপর আমরা এখানে যেহেতু 4 ইঞ্চি হিসাব করে দিচ্ছি আর কি, তাহলে এটাকে কাটার জন্য এখানে আমরা অ্যারে কমান্ডটা ইউজ করছিলাম। একটা লাইনেকে অ্যারে কমান্ড, এআর এন্টার, অবজেক্ট সিলেক্ট এন্টার, এখানেও রেক্টেঙ্গেল, এখানে 1 হবে কি? হ্যাঁ, কলাম হবে 1, তাহলে এখানে কলাম দিব 1। আর রোর ক্ষেত্রে ডিসটেন্স দিব, আমরা রোর ক্ষেত্রে ডিসটেন্স দিব 4। এরপরে গ্রিপ পয়েন্টটাতে ধরে একদম উপর পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমার কি, এবং চাইলে আপনি এখানে যেটা আমাকে পরে এডিট করতে হবে, তাহলে এটাকে আমরা অ্যাসোসিয়েটিভ অফ করে করবেন। অ্যাসোসিয়েটিভ যেটা আমি অফ করে না, এক্সপ্লোর করে দিচ্ছি। কেন এডিট করতে হবে? এখানে আমার যে গ্রেড বিম আসবে, তাই না? গ্রেড বিম আসবে, তারপর উপরে আমার চেঞ্জ করতে, পরে তো সেম থাকবে, সমস্যা নাই। তো এখানে একেবারে এই রডের ডিসটেন্স একদম পারফেক্টলি করার দরকার নেই, আমাদের যতটুকু এখানে গুরুত্ব দিতে হবে ফুটিং এর এই অংশটাতে, ঠিক আছে? আর লেভেলের অংশটা, ফুটিং ক্রস সেকশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমার ফুটিং এর ডিটেইলিং এবং এই যে লেভেল গুলা, বিভিন্ন লেভেল, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, এক্সিস্টিং রোড লেভেল, প্লিন্থ লেভেল, তারপরে গ্রেড বিমের লোকেশন, এই জিনিসগুলা কি, এই জিনিসগুলা ইন্ডিকেশনে ঠিকঠাক থাকতে হবে, ঠিক আছে? এখানে একটা, এখানে দুটো লাইন দিয়েছে দেখেন, এইদিকে খেয়াল করেন একটু। এখানে এই যে সিসির নিচে আরেকটা লাইন দেখা যাচ্ছে, হ্যাঁ? কেন? হ্যাঁ, কি? হ্যাঁ, কেন স্যাম্পলিং? এটা হচ্ছে লিখে দিচ্ছে, এটা সাধারণত আমরা লিখি না, 2 লেয়ার পলিথিন শীট বলছে আর কি। নিচে পলিথিন শীট, 2 লেয়ারের পলিথিন শীট ইউজ করার কথা সে ইন্ডিকেট করছে, ঠিক আছে? এই কারণে একটা লাইন, আলাদা একটা লাইন দেখাচ্ছে। এটা যদিও কোথায় থাকে না, অনেকে ড্রয়িং শিটে এটা উল্লেখ থাকে না। ড্রয়িং শিটে উল্লেখ না থাকলে অনেক সময় অনেক কন্ট্রাক্টর কি এটা ইয়া করে না কি। আমরা সিসির নিচে যাতে সিসিটা কি না হয়, সিসির পানিটা যাতে মাটিতে চলে না যায়, সেজন্য পলিথিন শীট ইউজ করার কথা বলছে, ঠিক আছে? এবং 1 লেয়ারে না, 2 লেয়ারে, অনেক সময় 1 লেয়ারে পলিথিন শীট ইউজ করলে কংক্রিট কোনটা কিসের কিসের শেপ? এটা তো নিচে, পলিথিনটা একদম হালকা জিনিস, এটাতে কোনো থিকনেস আছে না। হ্যাঁ, পলিথিন শীটটা দিচ্ছি কেন? কারণ যাতে আমি, এটা তো আমরা অলরেডি সারফেসটা লেভেল করে দিচ্ছি, ওরা লেভেল করে পরে পলিথিন শীট দিচ্ছে। পলিথিন শীটটা, হ্যাঁ, এটা হচ্ছে কংক্রিটিং, যেহেতু আমি যদি কংক্রিটটা সরাসরি মাটিতে দিই তাহলে কি হবে? কংক্রিটের পানিটা মাটিতে চলে যাবে না, তাহলে কংক্রিটটা তো স্ট্যান্ড রাখবে না, সেই কারণে। তো ওই অংশটার জন্য এখানে আলাদা করে ওরা আলাদা একটা লাইন দেখাইছে আর কি। তো এটা দেখাইতে পারেন, আমরা সেটাও এখানে দেখাই দিতে পারি, আমরা পরে দেখাই আর কি। আচ্ছা, এতটুকু তো আমরা করলাম। এখন নেক্সটে আমার এই যে লেভেলের লাইনগুলো কিন্তু ভিতরে ঢুকবে না আর কি, তাই না? লেভেলের লাইনগুলো ভিতরে ঢুকবে না, আমরা কি করে দিব? ট্রিম করে দিব। ট্রিম করার সময় কাটিং এজ কে কাজে লাগাচ্ছি। আমি এখানে কাটিং এজ নিলাম, এটা একটা কাটিং এজ, এটা একটা কাটিং এজ। এরপর এন্টার দিলাম, এরপরে এই লাইনটা ট্রিম করলাম, এই লাইনটা ট্রিম করলাম, ঠিক আছে? লেভেলের ভিতরে, লেভেলের লাইনগুলো ভিতরে ঢুকবে না, তাই না? সিসির জন্য সিসির সিম্বল দেখানোর জন্য কি করতে হবে? সিসি সিম্বল কিভাবে দেখাবো? হ্যাঁ,
আমি এখানে একটা অফসেট দিচ্ছি 0.5 করে, তাই না? খুব অল্প করে একটা অফসেট দিয়ে দিলাম। এটা হচ্ছে পলিথিন শীট দেখানোর সুবিধার্থে ওরা যেহেতু দিয়েছে আমি এটা রাখলাম আর কি। ঠিক আছে, ওকে। তাহলে হ্যাচ করতে হবে, তাই না? এইচ এন্টার, এরপর এখানে ARCONC এটা নিব, এরপর ভিতরে এসে এখানে ক্লিক করব। ঠিক আছে, অবশ্যই ক্লোজ হইতে হবে। যদি কোনো কারণে এখানে ফাঁকা থাকে তাহলে থাকবে না। ওকে, আর এখানে যদি আপনার স্কেলটা যদি ঠিকঠাক না থাকে স্কেল কমাই দিবেন, কমাই দিবেন আর কি। যদি এটা সাইজের উপর নির্ভর করার সময় কি কম বেশি হয়। আর কালারটা আপনি লেয়ার মেনটেন করলে, অথবা আমি কংক্রিটের কালারটা যেভাবে থাকে অ্যাশ কালার এভাবে রাখছি আর কি, তাই না? কংক্রিটের কালার এভাবে রাখতে পারেন। এটা 2 ইঞ্চি না, 2 ইঞ্চি মানে তো অনেক বেশি। এই লাইনটা আমি 0.5 ইঞ্চি দিছি, 0.5 বা পয়েন্ট এরকম দিছি, 0.5 0.25 এরকম দিবেন। এটা একটা পলিথিন শীটের তো থিকনেস খুব কম। যেহেতু এটা ইন্ডিকেশন করে দেওয়ার জন্য একটা লাইন দেখাচ্ছে, সেজন্য আমি এখানে যেভাবে দেখাচ্ছে ওদের এটা দেখালাম আর কি। এটা কোনো মানে থিকনেস, স্ট্যান্ডার্ড থিকনেস না। শীট দুই লেয়ারের শীট ইউজ করতে বলছে, পলিথিন শীট। ওকে, দেখাতে পারি গ্রেড চাইলে না, এখানে আমরা গ্রেড বিমের লোকেশনটা দেখাবো। এখানে যদি বলছে যে কয় ইঞ্চি নিচে, 6 ইঞ্চি নিচে, তাই না? এখান থেকে 6 ইঞ্চি নিচে, তাহলে আপনি গ্রেড বিম একটা, এই গ্রেড বিমের কিন্তু একটা সাইজ আছে, হাইটও আছে, সাইজও আছে, তাই না? এখন গ্রেড বিমের সকল এখানে যদি আমি খেয়াল করি, গ্রেড বিমের সবগুলার হাইট কিন্তু এখানে ওরা 18 ইউজ করছে। ঠিক আছে, সবগুলোর হাইট কত ইউজ করছে? 18। আর করছে কত ইউজ করছে? 12। ঠিক আছে, তাহলে আমি সেটাও নিতে পারি যে এখানে একটা রেক্টেঙ্গেল রাখলাম, বাইরের রেক্টেঙ্গেলটা এখানে আমি, তাহলে এটার থিকনেস হবে কত? 12, এর হাইট হবে 18। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে গ্রেড বিম যেটা বলছি, গ্রেড বিমটা কোথায় বসবে এটা ফ্যাক্ট লেভেল অনুযায়ী, তাই না? অনেক সময় এটা আমরা করি কি, যে এটা প্লেন লেভেল বরাবর বসতে পারতো, তাই না? প্লেন লেভেল, সোজা প্লেন লেভেলে ওখানে বসা দিতে পারতাম, কিন্তু এরা এখানে ইউজ করছে কি, এটা হচ্ছে যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে 6 ইঞ্চি ডাউনে আছে। তাহলে সেটা আমি কিভাবে করতেছি, আমি যদি চাই যে এখানে আমি, হ্যাঁ কি, হ্যাঁ এটা আমরা ভিতরে ইয়া করে দিবা। এখন সাইজ যেহেতু কলামের সাইজ কিন্তু এই প্রজেক্টে কলামের সাইজ ভেরিয়েশন আছে, তাই না? একটাতে 12 ইঞ্চি থাকতে পারে, একটাতে 18 ইঞ্চি, 15 ইঞ্চি আছে। তো এই কারণে এখানে এটা বড় ছোটটা ফ্যাক্ট না, অনেক অনেক কিছু ক্ষেত্রে কলামের সাইজ 12, তাহলে তখন গ্রেড বিমটা এটার সাথে ম্যাচ হয়ে যাবে না? হ্যাঁ, ওইটা হইতে পারতো। আমাদের কলাম সাইজ কত আমি সেটা জানি না, তো আমরা যেটা আসছি এখানে যে সাইজের কলামটা দিছি সেই সাইজের এখানে আসবে। তাহলে এটাকে আমি এখান থেকে কপি করে আমার এই যে বটম লেভেলটা কোথায় আসবে? এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল হচ্ছে এটা, এখান থেকে 6 ইঞ্চি নিচে। ঠিক আছে, আমরা কিন্তু এটা মিডল করে বসাবো আর কি পরে। ঠিক আছে, আমি মিডল না করে আগে প্রথমে এখান থেকে 6 ইঞ্চি নিচে নিয়ে আসি। ঠিক আছে, 6। ওকে, এরপর এটাকে আমি মুভ করে দিচ্ছি মিড পয়েন্টটা এটার মিড বরাবর আর কি। ঠিক আছে, সাইজ যেভাবে হোক আমি কিন্তু ট্র্যাক করে এখানে নিয়ে আসছি। তো এটা গ্রেড বিম, আর গ্রেড বিমের ভিতরে কি এতগুলা ইয়া দিতে পারবে? হ্যাঁ, আরেকটা ব্যাপার দেখেন এখানে, এই যে রড, নর্মালি আমাদের যে ইয়েটা থাকে এখানে দেখেন এই রড গুলা গ্রেড বিমের ভিতরের অংশে দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আমার এখানে কিরকম দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার এখানে এই যে এটা বাইরের দিকে দেখা যাচ্ছে। এটাও ইস্যু না, কেন? কারণ কলামের রড বাইরে থাকতে পারে, কিন্তু গ্রেড বিমটা কলামের ভিতর দিয়ে যেতে হয়। ঠিক আছে, এভাবে থাকলেও কোনো সমস্যা। আমি জাস্ট মিড বরাবর বসাইছি আর কি আমার গ্রেড বিমটা। আর গ্রেড বিমের ভিতরে এতগুলা কি টাই দিতে পারবে সে? হ্যাঁ, এতগুলা সে টাই দিতে পারবে, এখানে রড থাকবে, তাহলে এই টাইটা থাকবে, এই টাইটা সে দিতে পারবে না, এটাও দিতে পারবে না। ম্যান্ডেটরিলি সে দুইটা টাই আমি অফ করে দিলাম। তাহলে ইন্ডিকেশন রাখলাম যে তুমি পারলে 3টা টাই ওখানে ইউজ করার চেষ্টা করবা, যদি না পারো 2টা দিবে আর কি, তাই না? ম্যাক্সিমাম কিন্তু আমরা কি 18 ইঞ্চিতে আমাদের এখানে স্পেসিং হবে, এখানে ডট থাকবে না। হ্যাঁ, কলামের মাঝখানে বসাইছি আর কি, কারণ এটা কোন জায়গায় আছে, মাঝখান দিয়ে যাবে না এক পাশ দিয়ে যাবে, এটা তো পাবো হচ্ছে থেকে, এটা পাবো তো হচ্ছে এখান থেকে,
দেখছেন এখানে কিভাবে গেছে, এই দেখেন 12 মিলে গেছে, এটা তাই না, সেম সাইজ মিলে গেছে, এখানে 12 মিলে গেছে, কিন্তু এই গ্রেড বিমকে এইটার এক পাশ দিয়ে গেছে, এটা মাঝখান দিয়ে গেছে, তাহলে আমি এতগুলো ড্রয়িং তো দেখাতে পারবো না, আমি তো করতেছি একটা, সেজন্য মিডল বরাবরই রাখছি আর কি। এটা যখন আমরা এটা মাঝখান দিয়ে গেছে না সাইড দিয়ে গেছে কোন দিক দিয়ে গেছে সে গ্রেড বিম লেআউট থেকে পাবে। তা আমার এখানে এটা ইন্ডিকেট করার টার্গেট যে গ্রেড বিমের লোকেশনটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলে কতটুকু নিচে আছে, এটা দেখানোর জন্য আমার গ্রেড বিমটা আঁকা। ঠিক আছে, আরেকটা জিনিস আমি এখানে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে 3টা টাই আমি ভিতরে রেখে দিচ্ছি, তাহলে যদি পারে 3টা, কারণ এখানে রড থাকবে, আরো রড আসবে, যদি 2 লেয়ারের রড থাকে তাহলে তো এটাও সে দিতে পারবে না, গ্রেড বিমের রড থাকলে তো এখানে টাই ইউজ করতে পারবে না, তাই না। তো এই জন্য অনেক সময় আমরা বলি যে মাঝখানে যে ফাঁকাটা থাকে ওখানে অন্তত 2টা টাই ইউজ করার জন্য আর কি, আমরা এইভাবে রাখতে পারি, যেটা সে যতটুকু পারে ততটুকু করবে আর কি। ওকে, তাহলে এখন আমরা গ্রেড বিমের লোকেশনটা পেয়ে গেলাম। এটা যদি আমি গ্রেড বিমের জন্য একটা লেয়ার থাকতো, আমি গ্রেড বিমের লেয়ারে রাখতাম, তাহলে কালারটা আলাদা আসতো। আমার যেহেতু নাই, আমি কলাম লেয়ারে রাখলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই, জাস্ট বোঝার জন্য আলাদা করে। ঠিক আছে, এই তো। আর এখানে ওরা এটাকে হ্যাচ করে দিছে আর কি, এটাকে গ্রেড বিমের অংশটাকে হ্যাচ করছে, এখানে এই অংশ প্রত্যেক আসছে, এটা কি আসছে, যেহেতু ব্লক করছে তো ব্লক করার কারণে অনেক কিছু উল্টাপাল্টা হয়েছে, এটা তো ইস্যু না। এখানে আমরা চাইলে এটাকে এখানে একটা হ্যাচের একটা অপশন দেখেন, একটু খেয়াল করেন সবাই, এদিকে 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 খেয়াল করতে বলছি, এই চেনটা এদিকে আমি এখন কমপ্লিটে হ্যাচ করতে যাচ্ছি, দেখেন একটু এদিকে খেয়াল করেন, আমি হ্যাচটা করতে যাচ্ছি পুরো গ্রেড বিমের অংশটাকে, কিন্তু আমি এখন যদি পিক পয়েন্টটাকে এখানে ক্লিক করি কতটুকু অংশ হচ্ছে, এই যে পার্ট গুলো হচ্ছে, তাহলে আমি একসাথে পুরো গ্রেড বিমের যে রেক্টেঙ্গেল আছে এটাকে পুরোটা একসাথে কিভাবে হ্যাচ করতে পারি, তখন আপনাকে করতে হবে এই যে সিলেক্ট অবজেক্ট। ঠিক আছে, কি করতে হবে, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্টে ক্লিক করবেন, তারপর এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আর পিক পয়েন্ট হচ্ছে কি, পিক পয়েন্ট হচ্ছে যেখানে ক্লিক করবেন তার ক্লোজ বাউন্ডারিতে হ্যাচ করে। ঠিক আছে, আর এখানে সিলেক্ট অবজেক্ট মানে যে অবজেক্টটাকে সিলেক্ট করতেছেন সেই অবজেক্টটাকে রেসপেক্ট করবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হ্যাচ করার সময় আমরা সিলেক্ট অবজেক্ট এটাকে কাজে লাগাবো। ঠিক আছে, যদি আমি নরমালি হ্যাচে থাকা অবস্থায় নরমালি কিন্তু সরাসরি পিক পয়েন্ট অপশনে থাকে, পিক ইন্টারনাল পয়েন্ট, তাই না। তাহলে এখানে আমি যদি এই অবস্থায় হ্যাচ করতে যাই, আপনি অনেকবার ক্লিক করতে পারফেক্টলি আপনি করতে পারতেছেন না, তাই না। তখন আমরা সিলেক্ট অবজেক্ট অপশনটাকে কাজে লাগাবো, সিলেক্ট অবজেক্ট, এরপর এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, তাহলে কি হ্যাচ হয়ে যাবে। আর যা যা চেঞ্জ করার দরকার চেঞ্জ করে দিবেন আর কি। ঠিক আছে, এরপর ক্লোজ। এখানে অ্যাসোসিয়েটিভ আর অন্য কোনো কিছু এগুলো নিয়ে আমি পরে ক্লাসে আলোচনা করবো, অ্যাসোসিয়েটিভটা এখানে কি, আরো কি কি অপশন আছে, এগুলো নিয়ে আমি হ্যাচের পর একটা ক্লাসে ডিটেইলসে আলোচনা করব। এই তো আমার নিচে হ্যাচ হচ্ছে, উপরে হ্যাচ হচ্ছে, আর এই উপরের অংশটা কি থাকবে না, এই উপরের অংশটা তো সোজা থাকবে না, তাই না, এটা একটু কম থাকবে, তাই না, কম থাকবে। এটাকে আমি কি করতে পারি, দুইটা আপনারা বলছিলাম আমি ইয়ে করে দিতে, ব্রেক করে দিতে পারি, তাই না। হ্যাঁ, আমি এখানে ব্রেক করে দিতে পারি, তাই না, ব্রেকের পয়েন্ট করে এখানে ক্লিক করে এটাতে একটা ব্রেক করে দিলাম, আবার স্পেস বার চাপলাম, ব্রেক কমান্ডে ঢুকলাম, আবার সিলেক্ট করলাম, এই পয়েন্টে একটা ব্রেক করে দিলাম, এরপর এটাকে মুভ করে দিই, এন্টার 1 পয়েন্ট, এটা ওখানে 2.5 ইঞ্চি ছিল, তাহলে এখানে 1.5 ইঞ্চি হলে 1 ইঞ্চি মুভ করতে হবে, আমাকে ভিতরের দিকে 1 ইঞ্চি মুভ করতে হবে, কেন কাভারিং তো 1.5 ইঞ্চি থাকতে হবে। তো আপনি মুভ করে করবেন নাকি অফসেট করে করবেন, ট্রিম করে, সেটা আপনার একান্ত ব্যাপার। ঠিক আছে, আমি কিছু কমান্ড মাঝে মাঝে অন্যটা দিয়ে দেখায়, যাতে কিছু কমান্ড আপনাদের মধ্যে প্র্যাকটিসের মধ্যে থাকে আর কি। এটা উপরের দিকে মুভ করতে গিয়ে উল্টা ইয়া হয়ে গেছে, একটু উপরের দিকে গেছে, ঠিক আছে, এটা উপরের দিকে একটু উঠে গেছে, ঠিক আছে না। আর উপরে ব্রেক লাইন সিম্বল কিভাবে দিব, এক্সপ্রেস টুলস আসবো, ব্রেক লাইন সিম্বল, ব্রেক লাইন সিম্বলে দেখতেছি আমার 1.5 আর 1.5 আছে, আমি সাইজটাকে একটু বড় দেখাতে চাচ্ছি, সাইজে ক্লিক করলাম, 2 দিলাম, এরপর এই পয়েন্ট একটা ক্লিক করব, এই পয়েন্ট একটা ক্লিক করব, মিড পয়েন্ট একটা ক্লিক করব, তাহলে আমার ব্রেক সিম্বলটা বসে যাবে। এই তো, এই হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং এর অপশন, যা যা করার দরকার মোটামুটি আমাদের অনেক কিছু চলে আসছে।
এগুলা কিসের সিম্বল বলেন তো? হুম, কি সিভিল ইঞ্জিনিয়ার কি কিসের সিম্বল? এই যে এগুলা, হ্যাঁ হ্যাঁ, আর্থের সিম্বল কিন্তু এরকম দেখাইতে হয়, আর্থ সিম্বল, তাই না? মাটির সিম্বল, ঠিক আছে। আর্থ, এটা যে মাটি, এটা আর্থ সিম্বল দেখায় আর কি। এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, আবার যখন প্লেন লেভেল যাবো তখন তো ইয়ার, তো এগুলা না দেখালেও তো অত বেশি কিছু না। আমার এইভাবে থাকলেও সমস্যা নেই, আমি এখানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল এগুলা লিখে দিলে হয়, ঠিক আছে। এটা একটু প্রফেশনাল আর কি, যে এটা সিম্বলটা দেখানো।